প্রিয় শ্রোতা, শব্দগল্পের এই আসরে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব নিয়াজ মেহেদি রচিত উপন্যাস আওলাদ মিয়ার ভাতের হোটেল থেকে একটি গল্প। আওলাদ মিয়ার ভাতের হোটেল নিয়াজ মেহেদির প্রথম উপন্যাস। 2024 সালে এর সিকুয়েল হিসেবে লেখক লিখেন আবার আওলাদ মিয়ার ভাতের হোটেল। আমাদের আজকের আসরের উপন্যাসের পটভূমি একটু বলে নেওয়া দরকার। আওলাদ মিয়া একটি ভাতের হোটেল পরিচালনা করেন। এক রাতে তার হোটেলে আগত অতিথিদের অনুরোধ করেন যেন তারা তাদের জীবনের একটি অদ্ভুত এবং অস্বাভাবিক গল্প শোনান। আমাদের আজকের গল্পটি সেরকমই একজন অতিথির। সুধাংশু গুপ্তের মুখের এই গল্পটি বাংলার মধ্যযুগীয় কবি বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্য রচনার সাথে সম্পর্কিত। উল্লেখ্য, শব্দগল্প এই গল্পের কোনো কপিরাইট বহন করে না। এতে কোনো আর্থিক লাভের বিষয় নেই। লেখক নিয়াজ মেহেদিকে বিশেষভাবে ধন্যবাদ আমাকে অর্থাৎ শব্দগল্পকে এই গল্প পাঠের অনুমতি প্রদানের জন্য। অডিও রূপান্তরে আমাদের কিছু জায়গায় সামান্য প্রবাহ পরিবর্তন করতে হয়েছে। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। তা আমাদের অডিয়েন্স তৈরিতে ভূমিকা রাখবে। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে আওলাদ মিয়ার ভাতের হোটেল তথা সুধাংশু গুপ্তের গল্প। আমার নাম সুধাংশু গুপ্ত। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। আমি তার একমাত্র সন্তান। এখন যে গল্পটা বলতে যাচ্ছি তা সরাসরি আমার নয়, বরং আমার এক বিখ্যাত পূর্বপুরুষের। শুনতে গল্পের মতো মনে হলেও গল্পটা আমি বিশ্বাস করি। আপনাদের কাছে অনুরোধ, এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। চাইলে গল্পটা বাইরে বলতে পারেন, কিন্তু আমার নাম ঠিকানা বদলে নিলে খুশি হব। আমার আদি নিবাস বরিশাল জেলার আগৈলঝাড়ায়। আমার বাবা সেখান থেকে রংপুর শহরে চলে আসেন। কবে এবং কি অবস্থায় এসেছিলেন আমি ঠিক জানি না। তবে এরপর সারা জীবনে যে আগৈলঝাড়ায় একবারও যাননি সেটা নিশ্চিত বলতে পারি। জন্মস্থানে না ফিরলেও জায়গাটাকে কখনো বাবা ভুলতে পারেননি। ছোটবেলায় বাবা আমাকে যেসব গল্প শোনাতেন তার মধ্যে আগৈলঝাড়ার গল্পই ছিল বেশি। আমাদের রংপুর শহরে বড় কোনো নদী নেই। সমবেধন নীলমণি যে নদীটা আছে তা হলো ঘাঘট। তিস্তা আছে বটে, তবে শহর থেকে সেটা বেশ দূরে। বাবার কাছে আগৈলঝাড়ার বিশেষ করে বড় বড় নদীর গল্প শুনলে আমার বেশ রোমাঞ্চ হতো। আগৈলঝাড়ায় একটা নদী আছে, নাম পয়সারহাট। এখন তার কি অবস্থা জানি না, কিন্তু বাবার ছোটবেলায় এই নদী দিয়ে বড় বড় লঞ্চ যেত। বাবা ছোটবেলায় খুব দুরন্ত ছিল। কোমরের ধুতি গলায় পেঁচিয়ে ঝাঁপিয়ে পড়ত নদীতে। সাঁতরে লঞ্চে উঠে চলে যেত দূর দূরান্তে। এই নিয়ে আমার ঠাকুরমা ঠাকুরদা অনেক বকাবকি করতেন। তাতে অবশ্য বাবার দুরন্তপনা কমত না। চিরকালই বাবা বাধা ধরা জীবনকে এড়িয়ে চলেছেন। ছোটবেলায় বোধহয় ব্যাপারটা আরও বেশিই ছিল। আগৈলঝাড়ার যে গ্রামে আমাদের আদি নিবাস তার নাম গৈলা। আপনাদের মধ্যে বাংলার কোনো ছাত্র থাকলে জায়গাটার নাম হয়তো শুনে থাকবেন। এই গ্রামের পূর্ব নাম ছিল ফুলশ্রী। এই গ্রামেই জন্মেছিলেন কবি বিজয় গুপ্ত। পদ্মপুরাণ নামের মনসামঙ্গল কাব্য লিখে যিনি অমর হয়ে আছেন। আমি তার বংশধর। যে গল্পটা বলতে চাচ্ছি সেটি আমার এই কৃতি পূর্বপুরুষের। আপনারা হয়তো দেবী মনসার কথা শুনে থাকবেন। তিনি সাপের দেবী। আপনারা যারা বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানেন তারা মনসাকে ভালো চিনবেন। ইনি চম্পকনগরের বণিক চাঁদ সওদাগরকে
বারবার হেনস্থ করেছিলেন। পূজা দিতে রাজি না হওয়ায় ফুলশয্যার রাতে সাপ পাঠিয়ে চাঁদের ছেলে লক্ষিন্দরের প্রাণ কেড়ে নিয়েছিলেন। এই মনসার তুষ্টির জন্য মনসামঙ্গল কাব্য লিখেছিলেন বিজয়গুপ্ত। তার সম্পর্কে আসলে খুব বেশি কিছু জানা যায় না। কিছু কিছু গল্প কিংবদন্তি মানুষের মুখে বেঁচে আছে। আমাদের পরিবারে একটা গল্প অবশ্য প্রচলিত আছে, সেটাই আপনাদেরকে বলছি। বিজয় ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে। তার বাবা সনাতন ছিলেন গৌড়ের সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের গোমস্তা। একমাত্র সন্তান হওয়ায় বিজয় ছিলেন বাবা মায়ের নয়নের মণি। কিন্তু বেশি আদর পেলে যা হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছন্নে যাওয়া শুরু করলেন। মাদক ও নারীর নেশায় জড়িয়ে পড়লেন। বাবা মার তখন দুশ্চিন্তায় ঘুম নেই। ছেলেকে শুধরানোর অনেক চেষ্টা করলেন তারা, কিন্তু কিছুতেই কিছু হয় না। শেষমেশ উপায় অন্তর না দেখে ছেলের বিয়ে ঠিক করলেন। যুগে যুগে বাঙালি অভিভাবক এটাকেই শেষ অস্ত্র হিসেবে দেখে এসেছেন। বিজয়ের বয়স তখন 16। এ বয়সেই বেশ জোয়ান হয়ে উঠেছেন। বাবা মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করতে তিনি কিছুতেই রাজি হলেন না। ততদিনে তার মন হরণ করেছে এক মুসলমান রমণী। রমণীটি ছিলেন ফতেহাবাদের এক নর্তকী। উত্তর ভারতের কোনো জায়গা থেকে বাংলায় এসেছিলেন। বিজয় বাবার কাছে গো ধরলেন, বিয়ে করলে এই মেয়েটিকেই করবেন। ছেলেকে কোনোভাবে শান্ত করতে না পেরে বাবা ভীষণ বিরক্ত হলেন। একমাত্র পুত্রকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিলেন। নিরুপায় বিজয় চলে গেলেন সেই নারীর কাছে, কিন্তু ফতেহাবাদ পৌঁছে দেখেন সে নারী আর বেঁচে নেই। সাপের কামড়ে মারা গেছে। একদিকে বাবা মা, অন্যদিকে প্রেমিকাকে হারিয়ে বিজয় দিশেহারা হয়ে পড়লেন। তখন বিক্রমপুরের দিকে ছিল ঘন জঙ্গল, ভীষণ সাপদ সংকুল সে বন। মনের দুঃখে বিজয় ভাবলেন আর সংসারেই থাকবেন না। সে বনে গিয়ে সাধনা করবেন যেন দেবী মনসা অন্তত তার প্রেমিকাকে ফিরিয়ে দেয়। বেহুলার চেষ্টায় তো লক্ষিন্দর ফিরিয়ে এসেছিলেন, একইভাবে তার প্রেমিকাও তো ফিরে আসতে পারে। বিক্রমপুরে গিয়ে প্রথম দিনেই তার বিশ্রী অভিজ্ঞতা হলো। ছোটবেলা থেকে বিজয় ভীষণ প্রাচুর্যে বড় হয়েছেন। অরণ্যের আদিম জীবন তার ভালো লাগবে কেন? ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে তিনি শুয়ে পড়লেন একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে। সেখানেই স্বপ্নে দেখলেন মা মনসাকে। মনসা তাকে আদেশ করলেন কবিতা রচনা করতে, এমন কিছু লিখতে যা যুগে যুগে দেবীকে অমর করে রাখবে। তাহলে দেবী বিজয়ের মনের আশা পূরণের ব্যাপারে ভেবে দেখবেন। খুব আনন্দ নিয়ে ঘুম ভাঙল বিজয়ের। মা তাকে স্বপ্নে দর্শন দিয়েছে। এমন সৌভাগ্য কয়জনের হয়? কতজন তো সারা জীবন তপস্যা করে যায়, কই মা তো তাদের দেখা দেন না। মায়ের নিশ্চয়ই বিশেষ আশীর্বাদ আছে তার উপর। হয়তো প্রিয়তমাকে ফিরে পেতে বেশি দিন অপেক্ষা করতে হবে না, কিন্তু প্রথমে কবিতা তো রচনা করতে হবে। বিজয়ের ধারণা ছিল কাজটা খুব একটা কঠিন হবে না। এর আগে কোনোদিন একটা পংক্তিও লেখেননি বিজয়। ঢোল পালানো বিদ্যাতে মরিচা ধরে গেছে। শেষমেশ কোনো উপায় না দেখে বিক্রমপুর থেকে নৌকায় রওনা দিলেন ময়মনসিংহের দিকে। ওদিকটায় মনসার পূজা খুব ধুমধাম করে হয়। হয়তো সেখানে এমন কোনো সিদ্ধ পুরুষকে পাওয়া যাবে যে কাব্যদেবীর সুদৃষ্টি পাওয়ার উপায় বলে দেবে। ময়মনসিংহ পৌঁছেও খুব একটা লাভ হলো না বিজয়ের। সেখানে সবাই মন দিয়ে মনসার পূজা করে ঠিক, কিন্তু মায়ের সম্পর্কে প্রশ্ন করলে নিরুত্তর থাকে। বিজয়ের সন্দেহ হলো এরা না জেনেই মায়ের পূজা করছে। শেষ পর্যন্ত অনেক দিন অনেক জায়গায় ঘুরে এক সিদ্ধ পুরুষের সঙ্গে সাক্ষাৎ হলো তার।
তিনি বিজয়কে আরও উত্তরে গারো পাহাড়ে যেতে বললেন। সেখানে পৌঁছালেই হয়তো মা মনসার কৃপা জুটবে। গারো পাহাড় তখন ভীষণ কুখ্যাত জায়গা ছিল। বাংলার মানুষ বিশ্বাস করত পাহাড়ের ওপারে এমন একটা দেশ আছে যেখানে সব ভয়ঙ্কর রাক্ষস বাস করে। গারো পাহাড়ে গেলে কেউ আর ফিরে আসতে পারে না। তবে এই অলীক বিশ্বাসের বাইরে বাস্তব বিপদও কম ছিল না। ভীষণ অরণ্য ঘেরা জায়গাটায় বাঘ, চিতাবাঘ, গন্ডার ও বুনো হাতির দল সেখানে কোনো উপদ্রব ছাড়াই বাস করত। এছাড়াও বাস করত কিছু মানব গোষ্ঠী যাদের বাংলার মানুষ নরখাদক বলে মনে করত। এই অচেনা দেশে যেতে হবে শুনে ভীষণ ভয় পেলেন বিজয়। অরণ্য, রাক্ষস, নরখাদকের দেশে কিভাবে যাবেন ভেবে অস্থির হয়ে গেলেন। কিন্তু যেতে তো তাকে হবেই, নইলে যে মহাসংকটে পড়েছেন তা থেকে মুক্তি পাবেন কিভাবে? প্রথমে কয়েকজন সঙ্গী সাথী জোটানোর চেষ্টা করলেন বিজয়। ওদিকে টাকা পয়সাও তার কাছে খুব সামান্যই ছিল। তিনি লোভ দেখালেন মনসার কৃপা লাভের। দেবীর বর পাওয়ার ব্যাপারে সবাই আগ্রহী হয়, কিন্তু যেই শোনে যেতে হবে গারো পাহাড়ে অমনি ভয়ে পিছিয়ে যায়। এইভাবে বিজয়ের অনেকটা সময় ময়মনসিংহে কেটে গেল। বিরক্ত বিজয় একদিন একাই যাত্রা করলেন গারো পাহাড়ের দিকে। কয়েকদিন হেঁটে পৌঁছান মধুপুর বনের প্রান্তে। মধুপুর তখন বিরাট বন। বাঘ, চিতাবাঘ, ভাল্লুক, গন্ডার, হাতির অভয়ারণ্য। এছাড়াও আছে চিত্রা ও মায়া হরিণ, বনগরু, নীলগাই, সজারু, শিয়াল, বুনো কুকুর, নানা বর্ণের পাখি আর প্রচুর পরিমাণ সাপ। এই সাপেদের বেশিরভাগই যে আবার বিষধর তা বলাই বাহুল্য। বিজয়গুপ্ত আগেও বন দেখেছেন, বন্যপ্রাণীর দাপটও দেখেছেন, কিন্তু মধুপুরে তাদের রাজত্বের সঙ্গে আগের অভিজ্ঞতার কোনো তুলনা হয় না। মধুপুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বনে ঢোকার মুখে কতগুলো বানর ভেঙচি কেটে তাকে স্বাগত জানালো, যেন বলতে চাইল, মৃত্যুপুরীতে তোমাকে স্বাগতম। সেধে সেধে এখানে মরতে এলে কেন? মধুপুরে যত ভয় নিয়ে বিজয় এসেছিলেন, কিছুক্ষণ পরে তা অবশ্য আর থাকল না। গোধূলির আলো আধারের মধ্যে কিছু দূর যাওয়ার পর একটা মানব বসতি দেখতে পেলেন। বিজয় শুনেছিলেন এখানে মানুষ থাকে, কিন্তু তাদের সম্পর্কে না জেনে আলাপ করতে যাওয়ার ঝুঁকি নিলেন না। একটা ঝোপের আড়ালে লুকিয়ে তাদের কর্মকাণ্ড দেখতে লাগলেন। বসতি অপেক্ষাকৃত নতুন, বন কেটে বানানো হয়েছে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাঁচতে চারপাশে কাটা গাছ লাগিয়ে বেড়া দেওয়া হয়েছে। ফাঁকে ফাঁকে ঝুপড়ি অনেকগুলো ঘর, উঠানে লাউ, শিম ইত্যাদি লাগানো হয়েছে। কিছু গবাদি পশুও দেখতে পেলেন। বসতির মানুষগুলো বিভিন্ন কাজে ব্যস্ত। অনেকে আগুনের কুণ্ড জ্বালিয়ে বসে গল্প করছে, বাচ্চারা জোনাকির পেছনে ছুটছে, রমণীদের অনেকেই রান্নার বন্দোবস্ত করছে। সব মিলিয়ে বিজয়ের কাছে মানুষগুলোকে বিপজ্জনক মনে হলো না। বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারলেন না বিজয়। অচিরেই বসতির পাহারাদার কুকুরের পাল তাকে ঘেরাও করে ফেলল। কয়েকজন ষণ্ডা ধরনের লোক এসে ধরে ফেলল তাকে, একটা ঘরে নিয়ে বন্দি করে রাখল। তারপর অনেকটা এখনকার পুলিশের মতো অনবরত প্রশ্ন করতে লাগল। বিজয়গুপ্ত অনেক কষ্টে তাদের বোঝাতে পারলেন যে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। বললেন, কেবল মনসার সেবা করার জন্যই অজানার পথে হাঁটা শুরু করেছেন। সঙ্গে এক রাতের জন্য আশ্রয়ও চাইলেন। লোকগুলো কি বুঝল কে জানে। বিজয়ের বাঁধন খুলে দিল। বলল, তারা একসময় ব্রহ্মপুত্রের তীরে বাস করত, কিন্তু সুলতানের কোতোয়ালের অত্যাচার সহ্য করতে না পেরে জঙ্গলের ভেতর চলে এসেছে। এখানে বন্যপ্রাণীর ভয় থাকলেও মানুষের অত্যাচার নেই।
শুনে বিজয় স্বস্তি পেলেন। ততক্ষণে রাত নেমে গেছে। নিশাচর প্রাণীদের ডাক মাঝে মাঝে পিলে চমকে দিচ্ছে। একসময় লোকগুলো এসে বিজয়কে খেতে ডাকল। বিজয় গিয়ে দেখেন এলাহি কাণ্ড সেখানে। খাওয়ার পর শুরু হলো মদ পান। বিজয়ের এই ব্যাপারে কখনোই অরুচি ছিল না, পান করতেও পারতেন অসুরের মতো। তিনি লোকগুলোর সঙ্গে পাল্লা দিয়ে সোমরস পান করতে থাকলেন। সবাই যখন মদের নেশায় চুর, তখন বসতির একটা বোকা মতো লোক বিজয়কে বলল, আরে খাও খাও, বেশি করে খাও, একটু পরে তো তোমাকে মরতেই হবে। বিজয় চমকে উঠলেন। মুহূর্তের মধ্যেই তার নেশা ছুটে গেল। লোকটাকে জিজ্ঞেস করলেন, কি কি ব্যাপার? বাইরে গিয়ে দেখো কি ব্যাপার, সবাই যজ্ঞের বন্দোবস্ত করছে, তোমাকে আজ বলি দেওয়া হবে। বাইরে উকি দিয়ে বিজয় দেখলেন সত্যি যজ্ঞের আয়োজন চলছে। আগুনের সামনে বসে পুরোহিত কি সব মন্ত্র পড়ছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। কিন্তু লোকগুলোকে কিছুতেই কিছু বুঝতে দিলেন না। আরো কয়েক পাত্র মদ খেলেন। বললেন, মরতে তো সবাইকেই হবেই, তার চেয়ে চলো আনন্দ নিয়ে মৃত্যুর কাছে যাই। লোকগুলো আরো উৎসাহ নিয়ে পাত্র খালি করতে লাগলো। খানিক পরে বিজয় লোকগুলোকে বললেন, বন্ধুরা, আমাকে একটু বাইরে যেতে হবে, প্রকৃতির ডাক এসেছে। কয়েকজন লোক বিজয়কে বাইরে নিয়ে গেল। তারা বিজয়কে বসতির সীমানার কাছে গিয়ে নিয়ে দ্রুত কাজ সেরে নিতে বলল। তিনি একটা কাটার ঝোপের কাছে গিয়ে বসলেন। প্রস্রাব করার ভান করে লক্ষ্য রাখলেন লোকগুলোর উপরে। নেশায় চুর লোকগুলো একটু অমনোযোগী হতেই উঠে বসলেন একটা কাছে। লাফ দিয়ে কাটার ঝোপ পেরুবেন এমন সময় লোকগুলো ব্যাপারটা টের পেয়ে গেল। হই হই করে সবাই তেড়ে এলো। উপায় না দেখে কাটার ঝোপে লাফিয়ে পড়লেন বিজয়। সারা শরীর রক্তাক্ত হলো। যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। লোকগুলো দৌড়াতে দৌড়াতে কাছে চলে এসেছে। বসতির অন্যান্য অংশগুলোতেও খবর চলে গেছে। সবাই তেড়ে আসতে লাগলো। তাদের সঙ্গে যোগ দিল শিকারী কুকুরের পাল। আহত শরীর নিয়ে দৌড়াতে শুরু করলেন বিজয়। জঙ্গল ভেঙে ধাওয়া করতে থাকলো লোকগুলো। এদিকে বিজয় প্রাণপণে দৌড়াচ্ছেন। ধরা পড়লেন নির্ঘাত মৃত্যু। পার্থিব জীবনে সব কিছু তিনি হারিয়েছেন। মা মনসার আদেশ পালনে ব্যর্থ হলে পরকালেও জুটবে নরক। আজ কোনোভাবেই মরলে চলবে না, এদের হাত থেকে বাঁচতেই হবে। কিছুক্ষণ দৌড়ানোর পর একটা জলাভূমি দেখতে পেলেন। নদীর দেশের মানুষ সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে সাঁতরাতে লাগলেন। অনেকক্ষণ সাঁতরানোর পর পিছনে ফিরে দেখলেন লোকগুলো মশাল হাতে তীরে দাঁড়িয়ে আছে। তারা বা তাদের কুকুর কেউ জলে নামেনি। ভয়ে ভয়ে বাকি অংশটা সাঁতরে পার হলেন তিনি। লোকগুলোর হাত থেকে হয়তো বাঁচা গেছে, কিন্তু এই জলে কুমির থাকার বিস্তর সম্ভাবনা আছে। রাতের বেলা তাদের চলাচলও বেড়ে যাবে। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটল না। হয়তো মা মনসার কৃপাতেই অক্ষত অবস্থায় ওপারে পৌঁছালেন। রাতের বাকি অংশটা ওখানেই কাটালেন। সকালে উঠে রওনা দিলেন গাঢ় পাহাড়ের দিকে। বিজয়ের মনে তখন গভীর ভয় বাসা বেঁধেছে। মধুপুরে যে ভয়াবহ অভিজ্ঞতা হলো, গাঢ় পাহাড়ে না জানি কি বিভীষিকা অপেক্ষা করে তার জন্য। তবে মনে মনে এটা ভেবেও বল পেলেন যে স্বয়ং মনসাই তাকে বাঁচিয়েছেন। বিপদ থেকে তিনিই রক্ষা করবেন। হাঁটতে হাঁটতে অনেক দিন কেটে গেল। বিজয় তখন একেবারে বিধ্বস্ত হয়ে গেছেন। শরীর জুড়ে বিভিন্ন আঁচড়ের দাগ, চুলকানি, ব্যথা। খাদ্যের অভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। বন্যপ্রাণী
ও তার চেয়ে ভয়ানক মানুষের ভয়ে মানসিকভাবেও কাতর। প্রতিদিন সকালে তিনি হাঁটতে বেরোন, সন্ধ্যা পর্যন্ত নিয়ম করে হাঁটেন। এক এক সময় মনে হয় এই পথ বোধহয় ফুরাবে না, কারো পাহাড়ে আর কোনোদিনই পৌঁছানো হবে না। এভাবে হাঁটতে হাঁটতে একদিন যখন হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন, তখনই দিগন্ত রেখায় স্পষ্ট হলো দীর্ঘ একটা পাহাড়। বিজয় সমতলের মানুষ, পাহাড়ের সঙ্গে এই তার প্রথম দর্শন। পাহাড়ের বিশালত্ব তাকে মুগ্ধ করল, স্মরণ করিয়ে দিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় কতটা ক্ষুদ্র মানুষ। গাঢ় পাহাড়ের পাদদেশে এসে কিছু মানুষের দেখা পেলেন বিজয়। এবার আর লুকিয়ে থাকতে হলো না। দূর থেকে তাকে দেখে লোকগুলো নিজেরাই এগিয়ে এলো, নিজেদের পরিচয় দিল হাজং হিসেবে। খুব সরল, পরিশ্রমী আর হাসি খুশি মানুষগুলো বিজয়কে নিজেদের গ্রামে নিয়ে গেল। তারপর খুব খাতির যত্ন করল। বিজয়ের মনে যে ভীতি ছিল সেটি আস্তে আস্তে কেটে গেল। তিনি হাজংদের মা মনসার কথা জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ কিছু বলতে পারল না। বিজয় ভেঙে পড়লেন। এত কষ্ট করে শেষমেশ বোধহয় ভুল জায়গায় এসে পড়েছেন। গ্রামে বেরিয়ে একটা ছোট্ট মন্দির দেখতে পেলেন তিনি। কাছে গিয়ে উকি দিতেই তার চোখে জল এলো। এ যে মনসার মন্দির, বিগ্রহ হিসেবে তিনি যে অধিষ্ঠিত হয়ে আছেন। তাড়াতাড়ি মন্দিরে ঢুকে সাষ্টাঙ্গে একটা প্রণাম করলেন। আবেগাপ্লুত বিজয়কে দেখে পুরোহিত এগিয়ে এলেন। তার কাছ থেকে জানা গেল হাজংরা মনসাকে কানি দিয়াও নামে চেনে। পুরোহিতকে এখানে আসার উদ্দেশ্য খুলে বললেন বিজয়। বললেন মনসা তাকে কাব্য লেখার নির্দেশ দিয়েছেন, কিন্তু কিভাবে কি করবেন কিছুই বুঝতে পারছেন না। পুরোহিত বললেন প্রায় 200 বছর আগে এক বঙ্গবাসী কবি বিজয়ের মতোই হঠাৎ এখানে এসেছিলেন। তিনিও ছিলেন মনসার অনুরাগী। তাকে নিয়ে একটা কাব্যও লিখেছিলেন, কিন্তু বঙ্গীয় ভাষায় লেখা বলে এর একটা খুব চর্চা হয়নি। পাণ্ডুলিপিটা মন্দিরেই আছে, বিজয় চাইলে সেটা তিনি দেখতে পারেন। আনন্দে চিৎকার করতে ইচ্ছে হলো বিজয়ের। এটাই তো তিনি চাইছিলেন, এ কারণেই তো এত কষ্ট সহ্য করেছেন। তিনি পুরোহিতকে অনুরোধ করলেন যেন এখনই কাব্যটি তাকে দেখতে দেওয়া হয়। পুরোহিত তালপাতায় লেখা কাব্যটি বের করে দিলে বিজয় মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন। কবির নাম হরিদত্ত। পুরোহিত বললেন কবি অন্ধ ছিলেন, এজন্য কানাহরি নামেই পরিচিত ছিলেন। নিজের সম্পর্কে খুব বেশি কিছু লিখে যাননি কবি, শুধু লিখেছেন তার জন্ম ময়মনসিংহের দত্তবাড়িতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মা মনসার ভক্ত। একদিন স্বপ্নাদেশ পেয়ে বেরিয়ে পড়েন বাড়ি ছেড়ে। ভবঘুরের বেশে এক নাগ পঞ্চমীর দিনে হঠাৎ হাজির হন গারো পাহাড়ে। সেখানেই পেয়ে যান কাব্যদেবীর আশীর্বাদ। প্রচণ্ড এক ঘোরের মধ্যে লিখে ফেলেন চাঁদ সওদাগরের কাহিনী। হরিদত্তের কাব্য পড়তে পড়তে শিহরিত হলেন বিজয়গুপ্ত। এ যে মায়ের পায়ে চূড়ান্ত আত্মনিবেদন, মায়ের মহিমা প্রচারের জন্য এর যে ভালো সৃষ্টি আর হয় না। পড়তে পড়তে বিজয়ের মনে আলোড়ন হতে লাগল। কবিতার পংক্তির মধ্যে মা মনসাকে জীবন্ত মনে হলো। তিনি ভাবলেন তিনি চেষ্টা করলে হয়তো তিনিও পারবেন। হরিদত্তের মতো না হলেও মাকে সন্তুষ্ট করার জন্য সেটাই যথেষ্ট হবে। হাজংদের সঙ্গে বিজয়গুপ্ত 2 সপ্তাহ কাটিয়ে দিলেন। তারপর রওনা দিলেন বাড়ির পথে। বন্ধুবৎসল হাজংরা তাকে অনেকটা পথ এগিয়ে দিল, এজন্য ফেরার সময় খুব একটা কষ্ট হলো না। হরিদত্তের কাব্য তিনি সঙ্গে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু পুরোহিত তাতে রাজি হননি। এমনকি
কাব্যটির অনুলিপিও করতে দেননি। হাজংরা বিশ্বাস করে এই কাব্যের কারণেই কানিডিয়াও হাজংদের সুরক্ষা দিচ্ছেন। এর কোনো অমর্যাদা হলে তিনি রুষ্ট হবেন। তাতে অবশ্য কোনো সমস্যা নেই। কাব্যের মূল ভাব বিজয় জেনে গেছেন, এখন শুধু ধীর স্থির হয়ে লিখে ফেলার অপেক্ষা। ময়মনসিংহ থেকে নৌপথে ফুলশ্রী গ্রামে ফিরে এলেন বিজয়। অনেকদিন পর ছেলেকে দেখতে পেয়ে বাবা মা কেঁদে অস্থির হলেন। ততদিনে তাদের রাগ পড়ে গিয়েছিল। একমাত্র সন্তানের কথা ভেবে পাগলের মতো হয়ে গিয়েছিলেন। বিজয় গ্রামে ফিরে মনসার মাহাত্ম্য প্রচারে ব্যস্ত হয়ে পড়লেন। গ্রামে স্থাপন করলেন মনসা মন্দির। এর ফাঁকে ফাঁকে একটু একটু করে কবিতা লেখেন, এক একটি পালা লেখেন, আর মন্দিরে জড়ো হওয়া ভক্তদের আবৃত্তি করে শোনান। ভক্তরা মন দিয়ে শোনে আর বিজয়ের কাব্য প্রতিভার ভূয়সী প্রশংসা করে। শ্রোতাদের প্রেরণা পেয়ে বিজয় দ্বিগুণ উৎসাহে কাব্য রচনা করতে লাগলেন। বাংলার সুলতান তখন আলাউদ্দিন হোসেন শাহ প্রজাদরদি হিসেবে দারুণ খ্যাতিমান। তবে তার মাতৃভাষা বাংলা ছিল না। তবুও বাংলা কাব্যের প্রতি যথেষ্ট সমঝদার ছিলেন। তিনি বিজয়ের কাব্যের প্রশংসা শুনতে পেয়ে তাকে ডেকে পাঠান গৌড়ের রাজপ্রাসাদে। বিজয় সেখানে গিয়ে সুলতানকে পদ্মপুরাণের কিছু অংশ শোনান। মুগ্ধ সুলতান বিজয়কে প্রচুর উপহার দেন। বলেন এই কাব্যের পুরোটা শোনার জন্য তার তর সইছে না। এদিকে খুশি হয়ে কাব্যে সুলতান হোসেন শাহের অকুণ্ঠ প্রশংসা করেন বিজয়গুপ্ত। লিখেন, ঋতশূন্য বেদশশী পরিমিত শখ, সুলতান হোসেন শাহ নৃপতি তিলক, সংগ্রামে অর্জুন রাজা প্রভাতেরও রবি, নিজ বাহু বলে রাজা শাসিল পৃথিবী। হোসেন শাহ অবশ্যই পৃথিবী শাসন করেননি, কিন্তু এ কথা থেকেই বোঝা যায় সুলতানকে কতটা ভক্তি করতেন বিজয়। বাড়ি ফিরে আবারও কাব্য রচনা করতে বসলেন বিজয়। লেখেন আর নিজেই পড়ে দেখেন। পড়তে পড়তে এতটাই মুগ্ধ হন যে অন্য কবিদের তুচ্ছ মনে হয়। প্রতিদিনের রচনা মন্দিরে সমবেত শ্রোতাদের শোনান। তাদের প্রশংসা বৃষ্টি পেয়ে আরও উদ্ধত হন। যে হরিদত্তের কাব্য পড়ে তার মনে কবি ভাবের উদয় হয়, তাকেই ভীষণ আনাড়ি মনে হয়। আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে বিজয় লিখলেন, সর্বলোকে গীত গাহে না জানে মাহাত্ম্য, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। হরিদত্তের গীত লুপ্ত পাইল কালে, জোড়া গাথা নাহি কিছু ভাবে মোর ছলে। কথার সঙ্গতি নাই নাহিকো সুন্দর, এক গাইতে আর গাই নাহিকো মিত্রাক্ষর। সন্ধ্যার আসরে তুমুল হর্ষধ্বনির মধ্যে নতুন পংক্তিগুলো শ্রোতাদের শোনালেন বিজয়। ভক্তরা বারবার বলতে লাগল, হরিদত্ত আবার কে? বিজয়গুপ্তই সর্বশ্রেষ্ঠ কবি। নিজের নাম উচ্চারিত শুনে তীব্র আনন্দে ভেসে গেলেন বিজয়। এটাই তো প্রতিটা কবির স্বপ্ন। কবি হিসেবে যশ লাভের জন্যই সবাই লালায়িত থাকে। আজ তার কবিতা সার্থক হয়েছে। নিজের সৃষ্টির মধ্যে চিরকাল বেঁচে থাকার তৃপ্তি নিয়ে ঘুমাতে গেলেন বিজয়। রাতে স্বপ্নে আসলেন মনসা। বিক্রমপুরে যেভাবে দেখা দিয়েছিলেন, এবারে তার ঠিক বিপরীত। থমথমে মুখে বিজয়ের দিকে চেয়ে থাকলেন, কিচ্ছু বললেন না। মাকে দেখতে পেয়ে স্বপ্নের ঘোরেই বিজয় অনেক অনুনয় করলেন। তিনি যে মায়ের সর্বোচ্চ সেবক সেটা বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। মায়ের মন গলল না। এমন অস্বস্তিকর অবস্থায় হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিজয় বুঝতে পেলেন কিছু একটা ঠিক নেই। সকালে উঠে তিনি স্নান করে পবিত্র হলেন। অনেকটা সময় নিয়ে মন্দিরে মা মনসার আরাধনা করলেন। সামনে শ্রাবণ মাস, নাগ পঞ্চমীর দিনে আরও বড় করে মনসার পূজা করবেন বলে প্রতিজ্ঞা করলেন।
এরপর দিনের পর দিন কেটে গেল, কিন্তু বোঝা গেল না মা মনসা সন্তুষ্ট হয়েছেন কিনা। মুরব্বী স্থানীয় অনেককে ঘটনা খুলে বললেন। তারা পরামর্শ দিলেন কবিতায় পরিবর্তন আনতে, কিন্তু নিজের প্রতিভায় মুগ্ধ বিজয়গুপ্ত তাতে সায় দিলেন না। আত্মস্তুতিতে ডুবে থাকা বিজয় ভাবলেন হরিদত্তকে ছোট করে এভাবেই যুগের পর যুগ মনসামঙ্গলের সেরা কবি হিসেবে তিনি টিকে থাকবেন। এভাবে একদিন শ্রাবণ মাস এসে গেল। বর্ষার মাতোয়ারা জলে সিক্ত হল পূর্ববঙ্গ। সময় এলো নাগপঞ্চমীর। মনের সমস্ত আবেগ ঢেলে কাব্য রচনা করলেন বিজয়গুপ্ত। নাগপঞ্চমীর তিথিতে খুব বড় করে পূজা হলো ফুলশ্রী গ্রামে। সবাই মনসার নামে ধন্য ধন্য করতে লাগলো। 7 দিন 7 রাত ধরে পাঠ করা হলো বিজয়গুপ্তের পদ্মপুরাণ। সে রাতে মনসা প্রসন্ন হলেন। হাজির হলেন বিজয়গুপ্তের স্বপ্নে। এবারে মা কথা বললেন, জানালেন অনুগ্রাহী হরিদত্তের অবমাননা ভীষণ ক্ষুব্ধ করেছে তাকে। তবে বিজয়গুপ্তের সাধনাও তাকে তৃপ্তি দিয়েছে। হরিদত্তের রচনা তাকে মানুষের সমাজে বাঁচিয়ে রেখেছে। সেজন্য বিজয়কে একটা শাস্তি তার দিতেই হবে। ভয়ে আকুল হলেন বিজয়। মায়ের কাছে বারবার ক্ষমা চাইলেন, কিন্তু মনসা নিজের প্রতিজ্ঞায় অটুট। একসময় স্বপ্ন ভেঙে গেল বিজয়ের। ঘেমে নিয়ে গেছেন তিনি। তখনও রাত ভোর হতে বাকি। মায়ের কৃপা চাইতে চাইতে আবার ঘুমিয়ে পড়লেন। খুব সকালে ঘুম ভাঙতেই একটা ধাক্কা খেলেন। ডান চোখে কিছুই দেখছেন না, অন্ধ হয়ে গেছেন। ভয়ে ত্রাসে কাঁদতে লাগলেন, কিন্তু কাউকে জানতে দিলেন না। বুঝতে পারলেন পূর্বশরীর অবমাননার সাজা পেয়েছেন। বিজয় এমনই একরোখা মানুষ ছিলেন যে কবিতার ওই পংক্তিতে একটুও পরিবর্তন আনলেন না। যেভাবে লিখেছিলেন ওরকমই রেখে দিলেন। এভাবে একটা সময় পদ্মপুরাণ লেখার কাজ শেষ করলেন। বাবা মায়ের ইচ্ছায় বিয়েও করলেন। ততদিনে কবি হিসেবে দারুণ খ্যাতিমান হয়েছেন। দিকে দিকে বিজয়ের নামে ধন্য ধন্য রব উঠেছে। সুলতান হোসেন শাহ শ্রেষ্ঠ কবি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন। এমন সময়ে প্রথম সন্তানের বাবা হলেন বিজয়। পিতৃত্বের আনন্দে ভেসে গেলেন। ছেলের মধ্যে দেখতে পেলেন জীবনের সর্বোচ্চ অর্জন। না পাওয়ার অনেক পুরনো বেদনাই ঘুচে গেল। তবে ছেলে বড় হতেই উচ্ছ্বাসটা কেটে গেল। সেও যে বিজয়ের মতো ডান চোখে দেখতে পায় না। সেই থেকে মনসার অভিশাপ আমাদের সঙ্গী হয়ে রইল। এখন পর্যন্ত আমরা কেউ ডান চোখে দেখতে পাই না। পূর্বপুরুষের একটুখানি অহংকার বংশ পরম্পরায় আমাদের জন্য অভিশাপ হয়ে রইল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন বিজয়গুপ্তের গল্প। বলছিলেন তারই বংশধর সুধাংশু গুপ্ত। এখন আমরা আবার ফিরে এসেছি আওলাদ মিয়ার ভাতের হোটেলে। ভদ্রলোক গল্প শেষ করে থামলেন। সবাই এতক্ষণ তন্ময় হয়ে গল্প শুনছিল। তিনি থামতেই অনেকগুলো জিজ্ঞাসা মনের মধ্যে আকলি বিকলি করতে লাগল। এতক্ষণ যা বললেন তা কি সত্যি? তিনি কি সত্যিই ডান চোখে দেখতে পান না? সবার মনে নানা ধরনের প্রশ্ন উঠলেও কেউ জিজ্ঞেস করার সাহস পাচ্ছিল না। কারণ রাশভারী ভদ্রলোক সে পথ আগেই বন্ধ করে রেখেছেন প্রশ্ন না করার অনুরোধ করে। ভদ্রলোক একটু খুক খুক করে কাশলেন। আওলাদ মিয়া সবাইকে চা মিষ্টি দিতে বলল। সন্তোষ গুপ্তর পাশেই বসেছিল এক 15-16 বছর বয়সী কিশোর। তার দিকে নির্দেশ করে বললেন, এবার তোমার গল্প শুনতে চাই। কিশোরটি কোনোভাবেই গল্প বলতে রাজি হলো না। তবে আওলাদ মিয়া নাছোড়বান্দা। গলা স্বর যথাসম্ভব ঠান্ডা রেখে বলল,
সবার জীবনেই ইচ্ছা থাকে, তোমার জীবনেও আছে। ভালো করে মনে করে দেখো, এমন কোনো ঘটনা নিশ্চয়ই আছে যেটা তোমার কাছে স্বাভাবিক মনে হয় না। এমন কিছু থাকলে নির্ভয়ে বলতে পারো। কিশোর চোখে মুখে দ্বিধা নিয়ে খানিকক্ষণ সবার মুখের দিকে তাকালো, তারপর বলতে শুরু করলো তার গল্প।